ওকে, সো শুরু করছি ভয়েস চেঞ্জের ক্লাস। ভয়েস চেঞ্জে আমাদের মনে রাখতে হবে পাঁচটি কথা মনে থাকলে আপনি ভয়েস চেঞ্জের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। সাধারণত আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করে থাকি। শুরুতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা আমরা ভালোভাবে শিখতে পারি ইনশাল্লাহ বাকি যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। সো আমি যেটা বলছিলাম যে ভয়েস চেঞ্জের পাঁচটি কাজ, তার আগে একটা জিনিস আমি একটু বলতে চাই, ভয়েস চেঞ্জ আসলে কয় ধরনের হয়। ভয়েস চেঞ্জ হয় তিন ধরনের, একটি হচ্ছে অ্যাক্টিভ, এরপরে আছে প্যাসিভ এবং আরেকটি আছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ গেল, প্যাসিভ গেল এবং কোয়াসি প্যাসিভ। তো শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে চিনি সেই বিষয়টি আমাদেরকে আগে জানতে হবে। আমরা দেখব সাবজেক্ট নিজে কাজ করে কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখছি, গুরুত্ব দিয়ে শিখবো, এটি রিটেনেও কাজে লাগে। সাবজেক্ট নিজে নিজে ভার্বের কাজ করলে অ্যাক্টিভ, ভার্বের কাজ করলে অ্যাক্টিভ, কাজ করলে অ্যাক্টিভ। তার মানে সাবজেক্ট যদি নিজে কাজটি করে, ভার্বের কাজটি করে, তাহলে সে অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু সাবজেক্ট ভার্বের কাজ নিজে করে না, ঠিক আছে? সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করলে, সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করলে, নিজে ভার্ব এর কাজ, ভার্বের কাজ না করলে, না করলে সেটা হবে প্যাসিভ। তাহলে এটা হবে প্যাসিভ। আচ্ছা, তাহলে কোয়াসি প্যাসিভ জিনিসটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। কোয়াসি প্যাসিভ হচ্ছে এই দুইটার সংমিশ্রণ, এই দুইটার সংমিশ্রণটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তারপরে যে সেন্টেন্স গুলোকে দেখতে অ্যাক্টিভ, দেখতে অ্যাক্টিভ মানে স্ট্রাকচারের দিক থেকে সে অ্যাক্টিভ কিন্তু মূলত সে প্যাসিভ, মূলত সে প্যাসিভ, আসলে বা মূলত, মূলত বা আসলে সে প্যাসিভ, আসলে সে প্যাসিভ, সে হচ্ছে কোয়াসি প্যাসিভ। আরেকবার বলছি, দেখতে অ্যাক্টিভ, আসলে প্যাসিভ, সে হচ্ছে কোয়াসি প্যাসিভ। আরেকবার বলছি, একটা সেন্টেন্স যেমন আমরা খুব সিম্পল একটা উদাহরণ দিতে পারি, ছোটবেলা থেকে পড়ছি, আই ইট রাইস। সো খাবারটা আমি নিজে খাচ্ছি, আমি নিজেই খাওয়ার কাজটি করছি। তো এই সাবজেক্টটা এই খাওয়ার কাজটি যেহেতু করছে, তাহলে এটি একটি অ্যাক্টিভ সেন্টেন্স। আবার আরেকটা ওয়েতে শেখা যেতে পারে, ছোটবেলা থেকে আমরা যে টেন্সের গঠন শিখছি, টেন্সের যে স্ট্রাকচার শিখছি, টেন্সের স্ট্রাকচার, এই সবগুলোই মূলত কিন্তু স্ট্রাকচার যা শিখছি সবই কিন্তু মূলত অ্যাক্টিভ ভয়েসে গঠন ছিল। তার মানে ছোটবেলা থেকে যে স্ট্রাকচারগুলো আমরা মুখস্থ করেছি সেই স্ট্রাকচারে যদি সেন্টেন্সটি থাকে তাহলে সে অ্যাক্টিভ। তাহলে আমরা দেখবো যে প্যাসিভ একটি সেন্টেন্সের উদাহরণ দেখি, যেমন আমরা যদি এখানে লিখি ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড, একটু খেয়াল করবেন ফুটবল খেলা হয়। আমরা যদি সাবজেক্টের দিকে তাকাই, সাবজেক্টের দিকে তাকালে দেখতে পাবো এখানে ফুটবল রয়েছে, সে হচ্ছে আমাদের সাবজেক্ট, সে নিজে কিন্তু খেলছে না। তো সে নিজে যেহেতু খেলছে না, তাহলে সাবজেক্ট নিজে ভার্বের কাজটি করে না, তাহলে সেটি হবে প্যাসিভ। তাহলে কোয়াসি প্যাসিভের ধারণাটি দেখবো একটি উদাহরণের মাধ্যমে। যেমন রাইস যদি আমরা লিখি, রাইস সেলস, চাল বিক্রি হয় চিফ, কম দামে। একটু খেয়াল করবেন চাল যে কম দামে বিক্রি হচ্ছে, প্রথমত এই সেন্টেন্স স্ট্রাকচারটি দেখতে কিন্তু অ্যাক্টিভের মতো, দেখতে দেখেন একটি সাবজেক্ট আছে, ভার্ব ওয়ান আছে। এই যে খেয়াল করেন আমি বলেছিলাম যে টেন্সের গঠন, স্বাভাবিক টেন্সের যে গঠন আছে সেটিতে যদি থাকে, স্বাভাবিক টেন্সের গঠন, স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক টেন্সের যে গঠন বা স্ট্রাকচার আছে সেটিতে থাকলে সেটা অ্যাক্টিভ। তো দেখেন এই যে সাবজেক্ট আছে, ভার্ব ওয়ান আছে, সেটা দেখতে আসলে তাহলে কেমন হলো, অ্যাক্টিভ। কিন্তু আসলে যদি খেয়াল করি, চাল কি নিজে নিজে বিক্রি হতে পারে? সাবজেক্ট নিজে কি ভার্বের কাজটি করছে? সাবজেক্ট নিজেই ভার্বের কাজটি করছে না। তাহলে সাবজেক্ট নিজে যেহেতু ভার্বের কাজ করছে না, তাহলে মূলত সে আসলে কি, প্যাসিভ। তাহলে দেখতে অ্যাক্টিভ, আসলে প্যাসিভ, এগুলোকে আমরা বলে থাকি কোয়াসি প্যাসিভ, এগুলোকে আমরা বলে থাকি কোয়াসি প্যাসিভ। তো আসলে আমরা এখন মূলত যেটা পরীক্ষায় আসে সেটি শিখবো, সেটি হচ্ছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি যেটি শুরুতে বলেছিলাম পাঁচটি কাজ, এই পাঁচটি কাজ পড়ে রাখলে আপনি ভয়েস চেঞ্জ খুব ইজিলি পারবেন ইনশাআল্লাহ। তো সেই পাঁচটি কাজ আমরা সিরিয়ালি একটু দেখবো। আমাদের ভয়েস চেঞ্জের যে পাঁচটি কাজ, সেই পাঁচটি কাজ আমরা সিরিয়ালি দেখবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী মনোযোগ দিয়ে শুনতে হবে, ভয়েস চেঞ্জের পাঁচটি কাজ: 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আপনি ম্যাক্সিমাম এই যে পাঁচটা কাজ আপনাকে শেখাচ্ছি, ম্যাক্সিমাম আপনি এই 2 নাম্বার প্রশ্নটা দিয়েই, 2 নাম্বার কাজটা দিয়েই প্রশ্নের উত্তর করে ফেলতে পারবেন, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ।
প্রশ্ন সলভ করার সময় আমরা যখন প্রশ্ন সলভ করব তখন প্রথমে দেখব 2 নাম্বারটা সঠিক আছে কিনা, পরে দেখব 3 নাম্বারটা সঠিক আছে কিনা, পরে দেখব 4 নাম্বারটা সঠিক আছে কিনা। যদি এই সবগুলো সঠিক থাকে তখন আমরা দেখব 1 বা 5 সঠিক আছে কিনা। সেই বিষয়টা আমি শেখাবো, বিষয়টি এখানে কি বললাম সেই বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো। শুরুতে আরেকটা বিষয় নিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা অনেকেই অবজেক্ট চিনি না। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের অবজেক্টের খুব প্রয়োজন হবে। আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাই। ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। আবার বলছি, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আমরা আরেকটা উপায় শিখাবো, তার আগে এই ওয়েটাকে দেখে নেই। যেমন আমরা যদি লিখি হি বট, সে কিনেছিল বুক, আ বুক, একটা বই কিনেছিল। আমরা যদি প্রশ্ন করি কি কিনেছিল, কি কিনেছিল, বই কিনেছিল, তাহলে এই যে বই কিনেছিল বইটা হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি হি গেভ এ পেন, অথবা হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, একটু খেয়াল করবেন এখানে দুটি অবজেক্ট আছে। এই যে গেভ কি দিয়েছিল, কলম দিয়েছিল, এটি একটি অবজেক্ট। কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, এটিও কিন্তু একটি অবজেক্ট। তার মানে কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তি পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে বস্তু পাওয়া যায়। আরেকটা সহজ জিনিস যেটা আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে অবজেক্ট কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন হবে। অবজেক্ট সবসময় কি হয়, এই সবসময় কথাটা লিখে দিই, সবসময় শুধু অবজেক্ট না, সাবজেক্টও সবসময় কিন্তু কি হয়, নাউন বা প্রোনাউন হয়। নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, এটিও একটি ভাববার বিষয়। এবার আমি একটা সেন্টেন্স লিখতে চাই, একটু খেয়াল করবেন। আমি যদি লিখি হি প্লেইড ইন দ্য ফিল্ড, হি প্লেইড ইন দ্য ফিল্ড, হি প্লেইড ইন দ্য ফিল্ড, একটু মনোযোগ দিয়ে দেখবেন। হি প্লেইড ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্সটি দেখবেন, হি প্লেইড ইন দ্য ফিল্ড। আমি যদি বলি কি খেলে, নাই, মাঠে হয় না। কাকে খেলে, মাঠে হয় না। সেই যে কি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস এখানে অবজেক্ট নেই। আরেকটি সহজ উপায় আপনাদেরকে বের করে দিই, সেটি হচ্ছে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যেমন আমরা যদি বলি কোথায় খেলে, মাঠে খেলে, কখন খেলে, সকালে খেলে, কিভাবে খেলে, দ্রুত খেলে। তো একটু খেয়াল করবেন, এই যে কি বা কাকে কখন দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। সেই অ্যাডভার্ব অনেকেই চিনতে পারবেন না, তাদের জন্য একটু সহজ করে দিই। যে এইখানে দেখেন এই ইন রয়েছে, একটি একটি প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে সাধারণত অবজেক্ট শুরু হয় না, প্রিপোজিশন দিয়ে অবজেক্ট শুরু হয় না। একটু খেয়াল করবেন, আমি এই বিষয়টা ক্লিয়ার করি, তারপরে আমরা এই ভয়েস চেঞ্জে আবার ফিরে আসবো। খেয়াল করবেন, আমরা যদি লিখি হি বট, সে কিনেছিল, ওই সেন্টেন্সটা, এ বুক, একটা বই কিনেছিল, একটা বই কিনেছিল, ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট। একটু খেয়াল করবেন, যদি আমরা দেখি ভার্বের ঠিক পরে, ভার্বের ঠিক পরে এরকম নাউন আছে, প্রোনাউন আছে, তাহলে সেটা অবজেক্ট হয়। সেটা কি হয়, অবজেক্ট হয়। তাহলে এটা যেহেতু একটি নাউন, এটা অবশ্যই একটি অবজেক্ট। কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটিকে আমরা ছোটবেলা থেকে বলে আসছি এক্সটেনশন। মূলত এটি এক্সটেনশন নয়, এটি মূলত অ্যাডভার্ব। সো এক্সটেনশন বলেন আর অ্যাডভার্ব বলেন, এটি তো আর অবজেক্ট হিসেবে কাজ করবে না। তার মানে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি প্রিপোজিশন দিয়ে কখনো অবজেক্ট শুরু হয় না। তাহলে আমরা যদি লিখতাম হি, আপনারা লিখবেন ডেফিনেটলি হি বট, হি বট ইন দ্য মর্নিং, হি বট ইন দ্য মর্নিং। বলেন তো এখানে অবজেক্ট আছে নাকি নাই, এখানে অবজেক্ট আছে নাকি নাই? প্রশিক্ষার্থীরা যুক্ত রয়েছেন, একটু ইয়েস এবং নো এর মাধ্যমে জানাবেন যে এখানে অবজেক্ট আছে নাকি নাই। নাই কেন, কিভাবে বুঝলাম? দেখেন খুব সহজ একটা ওয়ে। এই যে আমি বলেছি প্রিপোজিশন দিয়ে শুরু হওয়ার যে অংশটা সেটা অবজেক্ট হতে পারে না। কেন এটা অবজেক্ট হলো না? আমি যদি বলি হি বট, কিনেছিল, কখন কিনেছিল, সকালে কিনেছিল, এই সকালটা একটা সময় বোঝাচ্ছে। সময় বোঝালে সেটাকেও কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না, কারণ আমরা যদি জানি সাবজেক্ট বা অবজেক্ট যাই হোক না কেন সেটি হবে আসলে নাউন অথবা প্রোনাউন। আমরা বলছি অবজেক্ট বা সাবজেক্ট যাই হোক না কেন সেটা হতে হবে নাউন অথবা প্রোনাউন। আচ্ছা, কিন্তু আমরা যদি এভাবে লিখতাম হি হি বট, সে কিনেছিল, একটু খেয়াল করবেন, হি বট, সে কিনেছিল আর নিউ কার, একটা নতুন গাড়ি কিনেছিল, আর নিউ কার, একটা নতুন গাড়ি কিনেছিল। এবার দেখেন
ডিটারমিনার পরে দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তার মানে এখানে নাউন যেহেতু আছে তাহলে এটা অবশ্যই অবশ্যই অবজেক্ট। তাহলে সহজে মনে রাখবো প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া অংশটি অবজেক্ট হয় না, তাহলে প্রিপোজিশন দিয়ে না শুরু হওয়া অংশটি কি হবে, অবজেক্ট হবে। এভাবে একটা টেকনিক্যালি আপনি এই অবজেক্টকে সহজে আইডেন্টিফাই করতে পারেন। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যেতে চাই, যে ভয়েস চেঞ্জের আসলে কয়টি কাজ। ভয়েস চেঞ্জের আসলে কয়টি কাজ, আমরা 5টি কাজের মাধ্যমে ভয়েস চেঞ্জ শিখব। 1, 2, 3, 4, 5। এবং এই সিস্টেমে আপনি ভয়েস চেঞ্জের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন উইদিন 2 অর 3 সেকেন্ডে। উইদিন 2 অথবা 3 সেকেন্ডে আপনি দেখবেন পরীক্ষা হলে এই সিস্টেমে প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আসলে আমরা একটু দেখি ভয়েস চেঞ্জের 5টি কাজ একটা একটা করে দেখব। প্রথমটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট, কারণ অবজেক্টটা সাবজেক্ট পজিশনে চলে গেল। 5 নম্বর কাজটা হচ্ছে সাবজেক্ট, এটি অবজেক্ট পজিশনে চলে গেল। ওকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটি একটু দেখেন, 3 নাম্বারে ভার্ব 3 খুব সহজে মনে রাখা যায়। 3 নাম্বারে ভার্ব 3 কিভাবে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 নাম্বারে আমরা যে ভার্বের 5টা ফর্ম আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5, এখানে ভুল বলার সুযোগ নেই, আপনি বলবেন 3 তে 3, 3 নাম্বারে ভার্ব 3। ওকে, আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন, তবে সাধারণত বাই বসে। আমরা নোন টু, প্লিজড উইথ, সারপ্রাসড অ্যাট এরকম কিছু ব্যবহার করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু সাধারণত আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করি। সাধারণত বাই বসে, সাধারণত বাই বসে, ঠিক আছে, সাধারণত বাই ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 2 নাম্বার। আসেন আমরা 2 নাম্বারটা শিখি। 2 নাম্বারটি একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলেই হবে। যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি, যে টেন্সে আছে তার পরের টেন্সে শুধু অক্সিলারি, কথা শেষ। যে টেন্সে আছে তার পরের টেন্সের শুধু অক্সিলারি। আচ্ছা, আমরা যদি টেন্সের একটু ধারাবাহিকতা দেখি, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি জিজ্ঞাসা করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে আর কোনো টেন্স নেই, কারণ এর 4টাই টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা 4জন। যেমন আপনারা যদি যদি জিজ্ঞাসা করে আপনার 2 ভাই বোন, কারণ বললাম আপনি বড়, আপনার পরে মনে করেন যে আছে সে ছোট, এরপরে কে, এরপরে তো নাই, কেমনে বলবেন, তাই না? সো ওরকম টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটা 4 ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরপর ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পরপর, এরপর আর কিছু নাই। এবার যদি পাস্টের ধারাবাহিকতা দেখি, তো পাস্টের ক্ষেত্রে সেম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি জিজ্ঞাসা করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে কোন টেন্স আছে, নাই, ঠিক আছে। কিন্তু যদি জিজ্ঞাসা করি পাস্ট ইনডিফিনিটের পরে কোনটা, তাহলে আপনি ডেফিনেটলি বলবেন পাস্ট কন্টিনিউয়াস। যদি জিজ্ঞাসা করি পাস্ট পারফেক্টের পরে কোনটা, ডেফিনেটলি আপনি বলবেন পাস্ট পারফেক্টের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে আমরা যদি ফিউচারে চলে যাই, ফিউচারেও 4জন আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানেও যদি প্রশ্ন করা হয় যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে কে আছে, আর নাই, কারণ এরা 4জনই। সো আমরা যে কথাটি বলছি সেটি হচ্ছে যে টেন্সে আছে তার পরের টেন্সে শুধু অক্সিলারি, কথাটি হচ্ছে যে টেন্সে আছে, যে টেন্সে আছে পরের টেন্সের শুধু অক্সিলারি, পরের টেন্স এর শুধু অক্সিলারি। আবার বলছি, যে টেন্সে আছে পরের টেন্সের শুধু অক্সিলারি ভার্ব আনবেন, যে টেন্সে আছে পরের টেন্সের শুধু অক্সিলারি, অন্য কাউকে আনলে হবে না। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আনবো, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি কি আছে, অ্যাম, ইজ, আর। আবার যদি মনে করেন যে অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কার অক্সিলারিটা আমরা গ্রহণ করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি গ্রহণ করব। পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। আচ্ছা, ওয়াজ, ওয়্যার। তো যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি। তবে এখানে আরো কথা আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু শিখি ছোটবেলার সেই ভয়েস চেঞ্জটা আগে শিখবো, তারপরে আমরা আস্তে আস্তে নানা ধরনের বিগত বছরের যে প্রশ্ন এসেছে সেগুলো দেখব। আচ্ছা, এই প্রশ্নটি যদি দেখি, এটির ভয়েস চেঞ্জ পারেন না এমন কেউ নেই, তবে এটা আমার স্টেজ অনুযায়ী দেখাবো। 1, 2, 3, 4, 5, এই যে 5টা স্টেজ। আমরা যদি একটা একটা করে দেখি, শুরুতে যদি দেখি, শুরুতে দেখতে পাচ্ছি রাইস, এটি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট থেকে আমরা সাবজেক্ট করব 1 নাম্বার কাজটা, তাহলে আমরা রাইসকে রাইস লিখে দিলাম। আচ্ছা, একটু খেয়াল করেন,
কোন টেন্সে আছে? সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট আছে, এটা কোন টেন্স? ভার্ব ওয়ান থাকা মানেই হচ্ছে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলেন তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্সের অক্সিলারি আনতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্সের অক্সিলারি আনতে হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে কোন টেন্সের অক্সিলারি আনতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট প্রেজেন্ট কোন টেন্সের বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আনতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আনতে হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি আমরা জানি অ্যাম, আমরা জানি ইজ, আমরা জানি আর। তাহলে এখানে বসাবো কোনটা? যারা সাবজেক্ট বা এগ্রিমেন্টে ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন যে নন কাউন্টেবল নাউন সিঙ্গুলার, নন কাউন্টেবল নাউন কি হয়? সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও হবে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা এখানে কি বসাবো? ইজ। তাহলে কি দাঁড়ালো? রাইস ইজ। 3 নাম্বারটা কি? এই যে দেখেন, 3 নাম্বার মানে হচ্ছে ভার্ব থ্রি, ইটের ভার্ব থ্রিটা হচ্ছে ইটেন। 4 নাম্বারটা কি? প্রিপোজিশন, সাধারণত আমরা বাই ব্যবহার করি। 5 নাম্বারটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্টে নিয়ে গেলাম, এখানে আই দিলাম। এখন এখানে অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আই হয় নাকি? আপনি কি বোকা নাকি স্যার? আই আসলে হওয়ার কথা, কারণ এখানে তো রাইস ছিল, তো রাইস কে তো রাখছেন, তাহলে আই থাকলে তো আই হওয়ার কথা, কিন্তু সেটা আসলে আই হবে না। কেন হবে না? সেটা একটি স্ট্রং রিজনটি হচ্ছে, এটি হচ্ছে একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। এই জন্য এখানে আই না হয়ে এটি হয়ে যায় মি। এখানে আই না হয়ে এটি কি হয়ে যায়? মি। এবার মনে করেন আমি যে ক্লাসটি নিলাম, এই ক্লাসে এই যে আমি শুরুতে আই লিখছি ওই পর্যন্ত কেটে দিয়ে আপনি একটা ভিডিও বানাই দিলেন যে স্যার এখানে আই লিখছে, রাইস ইজ ইটেন বাই আই। তারপরে তো মানুষ ভাববে যে স্যার তো কিছুই পড়াইতে পারে না, রাইস ইজ ইটেন বাই আই হয় নাকি? আচ্ছা, সো আই না হয়ে কেন মি হলো, ডেফিনেটলি এটা ধরতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন একটু নিতে চাই, আরেকটা প্রশ্ন একটু দেখতে চাই, সেটা হচ্ছে হি হ্যাজ, ওই যে সেই প্রশ্নটা যেটা আমরা তখন লিখেছিলাম, নিউ বুক, বট আ নিউ বুক, নিউ বুক কি লিখেছিলাম? ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট। তো আসলে আমরা একটু দেখি, হি হ্যাজ বট আ নিউ বুক ফ্রম দ্য মার্কেট, এটাকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। আমরা যদি দেখি, এটি তো আমাদের সাবজেক্ট, এটি তো আমাদের ভার্ব, এটি হচ্ছে আমাদের অবজেক্ট, তারপরে এটি হচ্ছে আমাদের এক্সটেনশন বা অ্যাডভার্ব, এটি হচ্ছে এক্সটেনশন বা অ্যাডভার্ব। এক্সটেনশন বা অ্যাডভার্ব যদি থাকে সেটা কি কোথায় বসাবেন সেটি নিয়ে আমি কথাবার্তা বলবো। তো আমরা দেখি একটা একটা করে, 1 2 3 4 5, আমরা দাগ নাম্বার লিখি 1 2 3। আমি জানি সবাই উত্তর পারবেন, তারপরে একটু দেখেন। তাহলে 1 নম্বরে আমরা কি নিয়ে আসবো? আ নিউ বুক, আ নিউ বুক। আচ্ছা, 2 নাম্বারটা আগে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। টেন্স নির্ধারণ করতে জানতে হবে কিন্তু, নাহলে কিন্তু এসব শিখে আপনার কোনো লাভ হবে না। আপনি হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা যদি না বোঝেন তাহলে খুবই দুঃখজনক বিষয়। গঠন দেখে টেন্স চিনতে শিখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে বলেন তো কোন টেন্সের অক্সিলারি আনবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে কোন টেন্সের অক্সিলারি আনতে হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আনতে হয়, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি কি থাকে? থাকে হ্যাজ বিন, থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন থাকে কি? হ্যাভ বিন, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি থাকে হ্যাজ বিন এবং হ্যাভ বিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাজ বিন ব্যবহার করলাম। এরপরে আমরা 3 নাম্বার কাজ যেটি করি সেটা হচ্ছে ভার্ব থ্রি। বট তো আছেই, তো বট বসাই দিচ্ছি, ভার্ব থ্রি এখানে আছে। 4 নম্বরে যে কাজটি করি আমরা প্রিপোজিশন ব্যবহার করি, তো প্রিপোজিশন হিসেবে এখানে কি দিচ্ছি? বাই। এবার 5 নাম্বার হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাচ্ছি। কেন? কারণ এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। সো হিয়ার অবজেক্টিভ ফর্মটা হচ্ছে হিম, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। এরপর আমরা যদি দেখি ফ্রম দ্য মার্কেট, এটি তো একটা অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশকে আপনি কয়েকটা জায়গায় বসাতে পারবেন। কোথায় কোথায় বসাতে পারবেন আমি একটু মার্ক করে দিতে চাই। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন কোথায় কোথায় আসলে দিতে হয়। এটিকে আপনি চাইলে একদম শুরুতে দিতে পারবেন, তবে সেক্ষেত্রে একটা শর্ত হচ্ছে শুরুতে যদি আপনি ইউজ করেন তাহলে এখানে একটি কমা ব্যবহার করতে হবে। আপনি চাইলে এটিকে এই 3 এবং 4-এর মাঝে বসাতে পারেন, 3 এবং 4-এর মাঝখানে বসিয়ে দিতে পারেন, অথবা সে যেহেতু শেষে আছে
আপনি চাইলে তাকে শেষে বসাই দিতে পারেন। তার মানে আমাদের যে অতিরিক্ত অংশটা থেকে যায় সেটাকে আমরা এই 3 জায়গায় ব্যবহার করতে পারি। কোথায়? একদম শুরুতে, তবে সেক্ষেত্রে এটি কমা ব্যবহৃত হবে। 3 এবং 4-এর মাঝে বসাতে পারি, অথবা সে যেহেতু শেষে আছে আমরা শেষে ব্যবহার করতে পারি। আমরা শেষে আছে, শেষে ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করব, তাই আমরা শেষে লিখে দিলাম ফ্রম দা মার্কেট, ফ্রম দা মার্কেট। সো আমরা বলতে পারি a new book has bought by him from the market, অথবা আমরা বলতে পারতাম এইভাবে a new book has been bought from the market by him, অথবা আমরা শুরুতে দিতে পারতাম from the market a new book has been bought by him, এভাবেও বলতে পারতাম। আচ্ছা, তো এই ছিল কথা। আসেন আমরা একটু নতুন যুক্ত করব। বি নাম্বার যেটা যুক্ত করতে চাই সেটি একটু বলি। এখন একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করি। আগেও অনেকে আমার ক্লাস করেছেন, সেখানে আমি গল্প করে বোঝাইতাম। এটাতে আমি পরবর্তীতে চিন্তা করলাম গল্পের প্রয়োজন নাই, বিষয়টাকে সহজ করে দিই। সহজ হচ্ছে, আমরা যে টেন্সে থাকি না কেন কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ব্যবহার করব। কথাটা কি বলেছি বলেন তো? আমরা ভয়েস চেঞ্জ করার সময় যে টেন্সে থাকি না কেন সবসময় কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ব্যবহার করব। তার মানে প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকলেও কন্টিনিউয়াস অক্সিলারি ব্যবহার করব, আবার কন্টিনিউয়াস টেন্সে থাকলেও কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ব্যবহার করব। আমার কথা বুঝতে পারলাম কিনা? এই কথাটি বুঝতে পারলাম কিনা? আমার কথাটি বুঝতে পারলাম কিনা ইয়েস আর নো এর মাধ্যমে জানাবো। যে টেন্সে আছি তার পরের টেন্সের অক্সিলারি আনবো, তার মানে পরেরটা মানে কি? কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে কন্টিনিউয়াসের অক্সিলারি ব্যবহার করব। তার মানে এক কথায় আমরা কি বলতে পারি? সব সময় আমরা কন্টিনিউয়াস টেন্সেরই অক্সিলারি ব্যবহার করব। সব সময় আমরা কন্টিনিউয়াস টেন্সেরই অক্সিলারি ব্যবহার করব। সেক্ষেত্রে কন্টিনিউয়াস থাকলে তো কন্টিনিউয়াস অক্সিলারি, কিন্তু যদি তার উপরেরটা থাকে তাহলে তার পরেরটা। কেমন বিষয়টি? প্রেজেন্ট ইনফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনফিনিট থাকলে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি কন্টিনিউয়াস থাকলে তো তাহলে তো কন্টিনিউয়াসের টাইম। তবে একটা ব্যাপার আছে, কন্টিনিউয়াস টেন্সে থাকলে অতিরিক্ত বিং আনতে হয়। কন্টিনিউয়াস টেন্সে থাকলে অতিরিক্ত বিং আনতে হয়। তাহলে কি বললাম? কন্টিনিউয়াস টেন্সে থাকলে, কন্টিনিউয়াস টেন্সে থাকলে তাহলে যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি আনবো, তবে কন্টিনিউয়াস টেন্সে থাকলে কন্টিনিউয়াসেরই অক্সিলারি ব্যবহার করব, কন্টিনিউয়াসের অক্সিলারি ব্যবহার করব। কিন্তু নিজের লোকটা ব্যবহার করেছেন, তো নিজের টেন্সটাই ব্যবহার করেছেন, তাই অতিরিক্ত বিং আনতে হবে। অতিরিক্ত কি আনতে হবে? বিং আনতে হবে, অতিরিক্ত বিং। আরেকটা রুলস এখানে লিখে রাখবেন সি দিয়ে, সেটি হচ্ছে মডাল থাকলে মডাল প্লাস বি, মডাল থাকলে মডাল প্লাস বি আনতে হয়। যেমন ক্যান থাকলে ক্যান বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি, এরকম আর কি। অ্যাম টু থাকলে অ্যাম টু বি, এরকম। তো আসলে আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমরা হি ইজ প্লেয়িং প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। ইন দ্য ফিল্ড, খেয়াল করবেন। এদিকে তাকান, লেখা আছে, আমরা 5টা কাজ করি। আচ্ছা, আমরা 5টা দাগ দিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলাম, ফুটবল। আচ্ছা, খেয়াল করবেন, আমরা যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি আনি, তাই তো? যে টেন্সে আছে এটা 1 নাম্বার, 2 নাম্বার। যে টেন্সে আছে তার পরের টেন্সে অক্সিলারি আনি, কিন্তু কন্টিনিউয়াস থাকলে কি করি বলেন তো? কন্টিনিউয়াস থাকলে একটু আনমিউট করে দিতে চাই আপনাদেরকে। যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি আনি, কিন্তু কন্টিনিউয়াসে থাকলে কন্টিনিউয়াসের অক্সিলারি আনবো আর অতিরিক্ত বিং আনবো। কথাটা কি বলছি বলেন? যে টেন্সে জি আছে, স্যার, বলেন। যে টেন্স আছে পরের ওইটা নিয়ে টেন্সে হচ্ছে অক্সিলারি নিয়ে আসবো, ওকে, আর কিন্তু কন্টিনিউয়াস কন্টিনিউয়াসে থাকলে থাকলে অতিরিক্ত বি নিয়ে আসবো। অ্যাবসলিউটলি ডান। মিউট করে ফেলি। ওকে, আমরা একটু মিউট করে ফেলি, কিছুটা অরাজকতা দেখা গেল। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবেন, যে টেন্সে আছে তার পরের টেন্সে অক্সিলারি, কিন্তু কন্টিনিউয়াস থাকলে এই যে দেখেন, আমরা যে টেন্সে আছে তার পরের টেন্সে অক্সিলারি আনতে যেয়ে দেখি এটি কন্টিনিউয়াসে আছে, অলরেডি কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? যেহেতু কন্টিনিউয়াসে আছে তাই আমাদের পরে যাওয়া দরকার হচ্ছে না, তাহলে এটাই আমরা ব্যবহার করে দিলাম, ইজ। কিন্তু বলেছি কন্টিনিউয়াসে থাকলে অতিরিক্ত কি আনতে হবে? বিং আনতে হবে। তাহলে আমরা লিখে দিলাম ইজ বিং। শেষ। এবার আমাদের বরাবরের মতো যে কাজ ছিল সেই প্লে এর ভি3 বসাবো, প্লেড। এবার আমরা প্রিপজিশন বসাই দিব, বাই। এবার আমরা কি আছে, হি আছে, প্রিপজিশনের পর অবজেক্টিভ, তাই আমরা হিম বসালাম। এইখানে যে অতিরিক্ত অংশটি রয়েছে অ্যাডভার্ব, আমরা শেষে বসিয়ে দিলাম ইন দা ফিল্ড, কারণ সে শেষেই আছে। চাইলে আমরা অন্য জায়গায় বসাতে পারতাম, কোনো সমস্যা নেই। আমরা যদি একটা মডেলে দেখি, she should she should she should
কমপ্লিট কমপ্লিট দ্য বুক, তার বইটি শেষ করা উচিত। যাই হোক, So, আমরা যদি এখানে দেখি, এক নাম্বারটা হচ্ছে আমাদের দ্য বুক, দুই নাম্বারটা হচ্ছে যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি, কন্টিনিউয়াসে থাকলে কন্টিনিউয়াসের অক্সিলারি অতিরিক্ত বিং। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শুড আছে, তাহলে সেটি হয়ে যাবে শুড বি, কারণ আমরা জানি মডাল থাকলে মডাল প্লাস বি। তিন নাম্বারটা হচ্ছে ভি3 কমপ্লিটের, ভি3 হচ্ছে কমপ্লিটেড। চার নাম্বারটা হচ্ছে প্রিপজিশন বাই। পাঁচ নাম্বারটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি শি আছে, তাহলে হার হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এতক্ষণ আমরা যেটি নিয়ে কথা বলেছি সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। সো আমরা কতটুকু শিখতে পারলাম তার একটা উদাহরণ আমরা এই প্রশ্ন সলভের মধ্য দিয়ে দেখব। তারপর আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ নিয়ে কথাবার্তা বলবো। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে প্রশ্নটি রয়েছে, উই কল হিম আ ফুল, প্রশ্নটি মনোযোগ দিয়ে দেখেন। প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের কাছে যেতে হবে। আচ্ছা, প্রশ্ন সলভের সিস্টেমটা শিখাই দিই। আমরা প্রথমে দেখবো আমাদের দুই নাম্বারটা ঠিক আছে কিনা, মানে আমাদের যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি আছে কিনা। আচ্ছা, যদি এটা ঠিক থাকে তাহলে আমরা দেখবো তিন নাম্বার ঠিক আছে কিনা। আমরা দেখলাম দুইও ঠিক আছে, তিনও ঠিক আছে, তাহলে আমরা দেখবো চার নাম্বার প্রিপজিশনটা ঠিক আছে কিনা। যদি এই তিনটাই ঠিক থাকে তখন আমরা চলে যাব 1 আর 5 মিলাইতে যে এগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, এভাবে আমরা সলভ করব। তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা কোন টেন্সের কাছে যাই একটু বলেন তো? পাস্ট কন্টিনিউয়াসের কাছে। আপনাদেরকে একটু আনমিউট করে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা সেটা মিউসি ইউজ করবেন না, হ্যাঁ, কারণ এখানে একটু কথাবার্তা না বললে সমস্যা হয়। তো আশেপাশে যাদের নয়েজ আছে তারা নিশ্চয়ই আনমিউট করবেন না, এটি একটা ভদ্রতার লক্ষণ। তো আসেন আমরা দেখি, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কার কাছে যাই বলেন তো স্যার? পাস্ট স্যার পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, শুধু আপনি কথা বলেন, বাকিরা আর কথা বলার দরকার নেই। পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি কি বলেন তো স্যার? স্যার ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়্যার। কে কথা বলতেছেন? আচ্ছা, স্যার মুনতাহা। মুনতাহা। সো ওয়াজ ওয়্যার, আসেন আমরা একটু দেখি তাহলে ওয়াজ ওয়্যার। আমরা এবার প্রশ্নগুলোর মধ্যে খোঁজার চেষ্টা করব, দেখেন কত সহজে প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। হ্যাজ আছে বাদ, হ্যাজ আছে বাদ, হ্যাড আছে বাদ। কেন বাদ বলেন তো? কারণ আমার লাগবে কি স্যার বলেন? ওয়াজ ওয়াজ। ওয়ার। তো এই একটাতে আছে, সেটাই উত্তর। এইভাবে যদি আপনি প্রশ্নের উত্তর দেন তাহলে প্রশ্নের উত্তরতে লেগেছে আমরা 2 সেকেন্ড, 1 বা 2 সেকেন্ড। কারণ আমি তো এখানে প্রশ্ন করে করে আগাচ্ছি, এই জন্য আমাকে সময় দিতে হচ্ছে। কিন্তু আপনি তো এত কিছু চিন্তা করবেন না, আপনি তো দেখবেন এখানে ইয়ে আছে, সো এটা উত্তর হবে। সো দেখেন আপনি ফার্স্ট স্টেজেই উত্তর পেয়ে গেছেন। এই জন্য বাকিগুলো কি আপনার দেখার প্রয়োজন হয়েছে কিনা ইয়েস অর নো দিয়ে লিখবেন বা বলবেন। আর প্রয়োজন হয়েছে স্যার? না, না রাইট? স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা একটু সলভ করে দেখি। এইখানে যদি দেখি হ্যাজ ডান আছে, বলেন তো এটা কোন টেন্স? স্যার প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, ভেরি গুড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কার কাছে যাই স্যার? প্রেজেন্ট পারফেক্ট স্যার থাকলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ এক্স্যাক্টলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি কে কে আছে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাভ হ্যাভ বিন। বিন। তো আসলে আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় আছে। এটিতে হ্যাভ বিন হ্যাজ বিন আছে, এটিতেও আছে, এটিতেও আছে, এটিতেও আছে। তার মানে আমরা একটা মহা বিপদে আছি, কারণ সবগুলোতে 2 নাম্বার ঠিক আছে, তাই না স্যার? আসেন তাহলে আমরা বিপদ থেকে উদ্ধার হই। বিপদ থেকে উদ্ধার হওয়ার খুব সহজ। আমরা দেখতে পাচ্ছি এখানে এ গ্রেড জব আছে, বলেন তো এটা সিঙ্গুলার না প্লুরাল? কথা বলেন। আচ্ছা, এইটা স্যার আমরা এভাবে সিঙ্গুলার। এভাবে না মিলাই, আমরা প্রত্যেকটা 2 নাম্বার মিলাইছি। 2 নাম্বার মিলানোর পরে কয় নাম্বার মিলানোর কথা? 3 নাম্বার, তাই না? বলেন তো 3 জি স্যার। নাম্বার সবসময় কি থাকবে? 3 নাম্বার সবসময় কি থাকবে? স্যার ভি3। ভি3। এখানে আমরা দেখতে পাচ্ছি ডুইং ভার্ব প্লাস আইএনজি বাদ, এখানে আমরা দেখতে পাচ্ছি ডুইং ভার্ব প্লাস আইএনজি বাদ। এবার দেখতে পাচ্ছি এটিতেও ভি3 আছে, আবার এটিতেও ভি3 আছে, তার মানে আমাদের দুইটা অপশন অলরেডি বাদ গেল। আমাদের কাছে এসি আছে। 2 নাম্বার মিলে গেছে, 3 নাম্বার মিলে গেছে। এবার আমরা 4 নাম্বার দেখবো, মিলানোর চেষ্টা করব। 4 নাম্বার এখানেও প্রিপজিশন বাই আছে, এখানেও প্রিপজিশন কই গেল, এখানেও প্রিপজিশন বাই আছে, এখানেও প্রিপজিশন বাই আছে, দুইটা ঠিক আছে। এইবার এটা যখন ঠিক থাকবে তখনই আমরা 1-5 মিলানোর চেষ্টা করব, তাই না স্যার? আসলে আমরা 1-5 মিলানোর চেষ্টা জি করি। স্যার। একের দিকে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে এ গ্রেড জব, এখানেও লেখা আছে এ গ্রেড জব, ঠিকই তো আছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এ গ্রেড জব হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। এ গ্রেড জব হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে কোনটা উত্তর হতে পারে, এ নাকি সি স্যার? স্যার বলেন, সি। কথা বলেন। স্যার সি, সি। কারণ সি তে হ্যাজ আছে, এটা সিঙ্গুলার, হ্যাভ হবে না। তো শিক্ষার্থী, এই ছিল কথা। আমরা একটু সামনের দিকে যাবো, আরো কয়েকটি প্রশ্ন দেখবো। এই প্রশ্নটি দেখেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। টিচ আছে, কোন টেন্স আছে একটু বলেন তো? টিচ আছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট।
প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে কার কাছে যাবেন বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাছে যাবেন। এবার বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি কি কি আছে? অ্যাম, am is are ইজ, আর। ওকে, ডান। অ্যাম ইজ আর এর মধ্যে আমরা কোনটা নিব সেটা না হয় পরে চিন্তা করি, আগে আমরা দেখি সেগুলো আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াজ আছে, আমাদের লাগবে না। এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াজ আছে, লাগবে না, ডান। তাহলে এইখানে ইজ আছে, এখানে ইজ আছে, তাহলে এইটা বাদ আর এইটা বাদ, তাহলে উত্তর এই এ হইতে পারে, সি হইতে পারে। আমাদের 2 নাম্বারটা গেল, এবার আমরা 3 নাম্বারের সহায়তা নিব। 3 নাম্বার হচ্ছে ভি3, আমরা দেখতে পাচ্ছি এটিও ভি3 আছে, আবার এটিতেও ভি3 আছে। আমরা 4 নাম্বার যেটা দেখি সেটা হচ্ছে প্রিপজিশন দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রিপজিশন আছে, এখানেও প্রিপজিশন আছে। এবার আমরা 5 নাম্বারটা দেখি, 1 আর 5 দেখবো, তাই তো 1 অথবা 5। আসলে আমরা দেখি এইখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি শেখানো হয়, তাহলে এখানেও ইংরেজি আছে, এখানেও ইংরেজি আছে, দুইটা তো সেম। পার্থক্যটা কোথায়? এখানে মি আই আছে, আইটা মি হয়ে যাবে, এইখানে ভুল করছে। আইটা কি মি হবে না স্যার? সেটা ভুল করছে, সেটা করা হয়নি এখানে। কোনটাতে করা হয়েছে তাহলে? এইটাতে করা হয়েছে, কারণ স্যার আমরা জানি এতে সাবজেক্টটাকে প্রিপজিশনের পরে অবজেক্টিভ হিসেবে বসাইতে হবে, এবং এইখানে যেহেতু আমরা ইংলিশকে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে নিয়েছি, এটা অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, তাহলে আরেকটা যেটা ছিল সেটা অতিরিক্ত। অতিরিক্তকে আমরা 3 এবং 4-এর মাঝখানে বসাতে পারি, চাইলে শেষে বসাতে পারি। এই যে 3 এবং 4-এর মাঝখানে বসানো হয়েছে, সো উত্তরটা হবে এ, সিটা হবে না। আমরা আরেকটা প্রশ্ন দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে ফুল স্টপ হবে, এখানে কোশ্চেন মার্ক হবে না। আচ্ছা, আমরা দেখি ফুল আছে, বলেন তো এটা ভার্ব টু আছে, মানে কোন টেন্স আছে? ভার্ব টু আছে, মানে পাস্টে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যেহেতু আছে, আপনি কার কাছে যাবেন কথা বলেন তো? পাস্ট পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। এবার বলেন তো পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি কে কে আছে? ওয়াজ, অজয়ের ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি আছে ওয়াজ, ওয়্যার। তাহলে ওয়াজ, ওয়্যার আমরা খোঁজার চেষ্টা করবো। আমরা যদি দেখি এটাতে ওয়াজ, ওয়্যার নেই, বাদ। এটিতেও ওয়াজ, ওয়্যার নেই, বাদ। তাহলে এটা উত্তর হবে, এটি উত্তর হবে, ডান। 2 নাম্বারটা ঠিক আছে। 3 নাম্বারটা আমরা কি ব্যবহার করি বলেন তো? 3 নাম্বারে কথা বলেন। ভি3 ভি3, এখানে আমরা দেখতে পাচ্ছি টু বি ভি3 বসানো হয়েছে, যেটা অ্যাবসলিউটলি রং, কারণ শুধু ভি3 বসার কথা। তাহলে উত্তর কোনটা হবে স্যার? কথা বলতে সি হবে, সি নাম্বারটা উত্তর হবে, ডান। আমরা আরেকটু সামনের দিকে চলে যাই, আরো কিছু প্রশ্ন সলভ করি। বলা হচ্ছে মেধা ওয়াজ রাইটিং এ লেটার। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি আমরা অন্য টেন্সের কাছে যাই, নাকি কন্টিনিউয়াসে থাকলে কন্টিনিউয়াসেরই অক্সিলারি ব্যবহার করি? কন্টিনিউয়াস এর ওকে, অক্সিলারি তো আমরা ব্যবহার দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে তাই আছে, সেটাই আছে। ওয়াজ এখানে চাইলে ওয়ারও ব্যবহার করা যেত, কারণ কন্টিনিউয়াস দুইটা অক্সিলারি পাস কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার। এবার কথা হচ্ছে কন্টিনিউয়াসে যদি থাকে আমরা কন্টিনিউয়াসের কাছে যাই, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত একটা কি নিয়ে আসি সাথে করে? বিং বিং নিয়ে আসি। তো আমরা যদি খেয়াল করি কোনটাতে কোনটাতে বিং নাই, এটিতে বিং নাই, এটিতে বিং নাই, তাহলে এটিতেও আছে, এটিতেও আছে। তাহলে আমাদের 2 নাম্বার কাজটা শেষ হয়ে গেল। 2 নাম্বার কাজ শেষ হলে আমরা কয় নাম্বারে যাই? 3 নাম্বারটা 3 মেলানোর নম্বরে চেষ্টা করি। তাহলে আমাদের যেহেতু অলরেডি ডি অপশন বাদ, এ অপশন বাদ, আমরা এই বি এবং সি এর মধ্যে দেখব। তাহলে আমরা যদি দেখি এইখানে ভার্ব প্লাস আইএনজি আছে, আর এখানে ভার্ব 3 আছে, তাহলে কোনটা উত্তর হবে স্যার বলেন? 3 নম্বরে আমরা ভার্ব আর 3 সি বসাই, হবে তাহলে উত্তরটি হবে সি। আচ্ছা, আমরা 6 নাম্বার প্রশ্নের, যারা কথা বলছেন না তারা কিন্তু মেসেজ সেকশনে উত্তর লিখতে থাকবেন। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নটা দেখি। আমরা যদি এখানে দেখি হ্যাজ লস্ট, বলেন তো কোন টেন্সে আছে? কথা বলতে হবে প্রেজেন্ট, স্যার প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কি প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করতে পারবো, নাকি পরেরটায় যাব বলেন? পরেরটাই যাব পরেরটায় যাব। তাহলে পরেরটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স, ডান। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি কি কি আছে? হ্যাজ বিন এবং কি আছে? হ্যাভ বিন হ্যাভ হ্যাভ বিন। বিন থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে মুনতাহা কিছুক্ষণ কথা বন্ধ রাখি, এখন কিন্তু কে কথা বললেন সে কথা বলি। কে কথা বললেন স্যার? আচ্ছা, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কথা বলেন স্যার। একটু খেয়াল করবেন, তাহলে আমরা খুঁজে বের করি। হ্যাভ বিন হ্যাজ বিন নাই, হ্যাভ বিন হ্যাজ বিন নাই, হ্যাভ বিন হ্যাজ বিন নাই, শুধু এটাতে আছে, এই জন্য এটা উত্তর, তাই তো স্যার? কথা বলেন, তাই কি না? জি স্যার। ওকে, সো আমরা পরেরটা চলে যাচ্ছি। আরেকটা দেখি, এখানে দেখেন আমরা যে টেন্স আছে তার পরের টেন্সের অক্সিলারি নিয়ে আসি, কিন্তু এখানে ওইটা মনে হয় আমরা করছি অলরেডি, এটা আমরা করছি, এটা করেছি। এটা উত্তর হবে হচ্ছে এই যে সি নাম্বারটা। আমরা 8 নাম্বারটা দেখব। আমরা দেখতে পাচ্ছি করিম টোল্ড হিম। আচ্ছা, টোল্ড আছে, ভার্ব টু, কোন টেন্স আছে কথা বলেন তো স্যার? কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কার কাছে যাই কথা বলেন? পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি কি কি আছে? ওয়াজ, ওয়াজ হ্যাভ ওয়াজ আর। তাহলে আমরা খুঁজবো এখন ওয়াজ আর কোনটাতে কোনটাতে আছে। এটাতে নাই তাই বাদ, এটাতে নাই তাই বাদ, এটা আছে, এটা আছে, এই দুটোর মধ্যে আমরা উত্তর দিব, তাই তো? তাহলে করিম অস্টোল্ড, এই যে দেখেন করিম অস্টোল্ড না রহিম অস্টোল্ড, কোনটা হবে কথা বলেন? করিম অস্টোল্ড না রহিম অস্টোল্ড, টোল্ড কোনটা? রহিম রহিম ওয়াজ যেহেতু অবজেক্ট আছে সে সাবজেক্ট হবে, তাহলে কি হবে?
রহিম was Rahim told to was give told. up smoking. রহিমকে বলা হয়েছিল, ঠিক আছে? সো উত্তর হবে এ, এটা হবে না, বাকিগুলোতে এমনিতেই উত্তর হবে না। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে আই নো হিম, নোটা ভার্ব অন আছে, মানে কন্টেন্স আছে, কথা বলেন তো দেখি কন্টেন্স আছে, Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কার কাছে যাই? Present প্রেজেন্ট, continuous. হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি কি কি আছে? Am is are. এম, Am is are. ইজ, আর। তো আমরা এখন সেটা খুঁজে বের করার চেষ্টা করব। এইখানে ইজ আছে, এখানে ওয়াজ আছে, হ্যাজ হবে না কারণ এগুলো আমাদের মধ্যে নাই। আসেন, এই দুটার মধ্যে সবকিছু ঠিক থাকলে পার্থক্যটা আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি কিনা, আর আমরা জানি কিনা নোনের পরে টু বসে, এটা জানি কিনা, এই জন্য এখানে বাই ব্যবহার করা যাবে না। অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন আছে যে ক্ষেত্রে এটা মনে রাখতে হয়, যেমন নোন টু, রাইট স্যার? আসেন পরেরটা Yes. দেখি। আমরা এখানে যদি খেয়াল করি এটা উত্তর। আমরা যদি এখানে দেখি হ্যাড রিটেন, এই যে হ্যাড রিটেন আছে, এটা কোন টেন্সে আছে? পাস্ট, Past perfect. পাস্ট পারফেক্ট। তাহলে কার কাছে যাব বলেন? Past perfect continuous. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ আমরা জানি যে টেন্সে আছে তার পরের টেন্সের অক্সিলারি আনতে হয়, আর কন্টিনিউয়াসে থাকলে কন্টিনিউয়াস এর অক্সিলারি আনতে হয়। আচ্ছা, তাহলে হ্যাড Had বিন, been. তাহলে কোনটা উত্তর হবে বলেন স্যার? হ্যাড বিন। Had দেখেন একটাতেই আছে, বাকিগুলোতে নাই। সহজ কিনা স্যার, আমরা বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা Yes, sir. ইন্টারোগেটিভে যাব। আসলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা দেখি, এটি আরো সহজ। আচ্ছা, আপনারা কি জানেন যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে, যেমন আমি যদি লিখি আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। আচ্ছা, ওটা লিখলাম। একটু খেয়াল করবেন, এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এটি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা হচ্ছে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপরে অবজেক্ট থাকে, শেষে ফুল স্টপ থাকে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে খুব সহজে করা যায়, শুধু অক্সিলারি ভার্বটাকে বাইরে নিয়ে আসলে হয়। তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো? হ্যাভ আই ডান দিস ওয়ার্ক, তাহলে অথবা হ্যাভেন্ট আই ডান দিস ওয়ার্ক, এভাবে লেখে। সো এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এটি বুঝছি কিনা? অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি অক্সিলারিটিকে আমরা সাবজেক্টের আগে আনি তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়, তাই কিনা স্যার? কথা বলেন, তাই কিনা জি স্যার? স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে Yes, আমরা sir. এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? খুব সহজে করা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভকে আলাদা করে শেখার প্রয়োজন নেই। আচ্ছা, এটি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পারি না, কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পারি কিনা? কথা বলেন। জি স্যার। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি কঠিন কিছু হবে? আমরা যদি অ্যাসার্টিভ করে নিই তাহলে কি লিখবো? আই হ্যাভ ডান দিস দিস ওয়ার্ক। ওয়ার্ক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, তাই না? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। এইবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা ভয়েস চেঞ্জ করব। কি করব? ভয়েস চেঞ্জ। আসেন তাহলে ভয়েস চেঞ্জ করি, করেন তো স্যার ভয়েস চেঞ্জ। কি হবে বলেন তো? দিস দিস ওয়ার্ক ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি আনবো? হ্যাজ হ্যাজ বিন বিন, ভার্ব ডান 3 বাই মি। ডান বাই বাই মি, মি। ভয়েস চেঞ্জ হয়ে গেল। কিন্তু আসলে কি আমাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে স্যার? না স্যার। কিসের কোন ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে? ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ। সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তাই তো? তাহলে এই যে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করেছি, এটার যদি অক্সিলারিটাকে আমি শুধু সামনে নিয়ে চলে আসি তাহলেই তো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি যদি লিখি হ্যাজ দিস ওয়ার্ক বিন ডান বাই মি, তাহলে আলাদা করে আমাকে আর শেখা লাগলো না। এই যে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন, এই যে অতিরিক্ত এই অংশটা আমরা অতিরিক্ত করেছি। এখন আপনার মনে হতে পারে স্যার আমাদের কি বারবার এরকম অতিরিক্ত করতে হবে? না, কারণ আপনি তো ওই স্টাইলে প্রশ্ন সলভ করবেন, 2 3 4 1 5, মনে আছে? প্রথমে 2 দেখেন, তারপর 3 দেখেন, 4 দেখেন, শেষে 1 5 দেখেন। তবে এক্ষেত্রে শুধু একটা জিনিস, ছোট্ট জিনিস, সূক্ষ্ম জিনিস মাথায় রাখতে হবে, যে অক্সিলারিটা সবসময় সাবজেক্টে কই থাকবে? আগে থাকবে। আমার কথা বুঝতে পারছি কিনা? আমার কথা বুঝতে পারছি কিনা? আরেকটা প্রশ্ন দেখি আমরা, আরেকটা প্রশ্ন দেখি, তাহলে ক্লিয়ার হতে পারবো। যেমন was he reading books? আচ্ছা, রিডিং দা বুকস লিখি, রিডিং দা বুকস, রিডিং দা বুক, সে কি বইটি পড়তেছিল? আচ্ছা, প্রশ্ন। এখন আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্ন ভয়েস চেঞ্জ পারি না, তাই এটাকে আমরা প্রথমে কি করে দিব বলেন তো স্যার? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। খুব সহজ অ্যাসার্টিভ করা, জাস্ট অক্সিলারিটা আগে আছে ওটাকে কই নিব? শুরুতে।
না, শুরুতে তো আছে, ওটাকে কই নিয়ে যাবো এখন? শেষে নিয়ে যাও। না, শেষে কেন, সাবজেক্টের পরে নিয়ে যাব। আগে আছে, জাস্ট সাবজেক্টের পরে নিয়ে ও যাবো, right? তাহলে সে আসা অক্সিলারি, জি এইবার এটা আমরা কি করব স্যার? ভয়েস চেঞ্জ। তা করি, প্রথমে কি দিব? দা বুক। দ্য বুক, অজ আছে, কন্টিনিউয়াস থাকলে আমরা কন্টিনিউয়াস অক্সিলারি ব্যবহার করি, অতিরিক্ত কি আনি? Big. বি বি আনি। এবার আমরা কি দিব? রিড, ভার্ব 3, রিডের ভার্ব 3 রিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাই, তারপরে হচ্ছে হিম, ফুল হিম, স্টপ। কিন্তু আমাদের তো এই ভয়েস চেঞ্জটা করতে বলা হয়নি, আমাদের তো করতে বলা হয়েছে কার ভয়েস চেঞ্জ? ইন্টারোগেটিভ। এখন এটাকে করে দেওয়া খুব সহজ, অক্সিলারিটাকে কই নিয়ে চলে আসবো? সামনে অফ ওয়ান, দা বুক বে। আর বিষয়টা সহজ কিনা, বুঝতে পারছি কিনা স্যার একটু জানাবেন প্লিজ। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, জি কিছুই স্যার। না, জাস্ট একটু অক্সিলারি আগে পরে নেওয়ার একটা বিষয়, আর কিছু না। তো এই মাঝখানে এই দুইটা আপনাদের প্রয়োজন হবে না, আস্তে আস্তে আপনি এর সাথে ইউজড হয়ে যাবেন। আচ্ছা, আমরা একটা প্রশ্ন সলভ করি, তাহলে বুঝতে পারবো। যেমন আমরা যদি এই প্রশ্নটা দেখি, আমরা 11 নম্বর দেখবো, সমস্যা নেই, এটা দেখেন। আমরা দেখতে পাচ্ছি ইজ ইটিং। ইজ ইটিং আছে, কোন টেন্স আছে বলেন তো স্যার? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই তো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কন্টিনিউয়াস থাকলে আমরা কি করি বলেন তো স্যার? স্যার কন্টিনিউয়াসেরই হ্যাঁ, অক্সিলারি নেই, কন্টিনিউয়াস থাকলে আমরা কন্টিনিউয়াস এর অক্সিলারি ব্যবহার করি, প্লাস সাথে একটা কি নিয়ে আসি? অতিরিক্ত বিং, বিং আনি। তো আমরা সেটা খোঁজার চেষ্টা করব। দেখেন এই অংশটাতে বিং নেই, এটাতেও বিং নেই, এটাতেও বিং নেই, উত্তর এটা হবে। আগে পরে কিছু চিন্তা করা লাগছে স্যার? না স্যার, এমনি উত্তর হয়ে গেছে। এবার আমরা প্রথমটা দেখি, ডাজ আছে, ডাজ থাকা, ডু থাকা কোন টেন্স নির্দেশ করে বলেন? স্যার প্রেজেন্ট, প্রেজেন্ট কোন টেন্স? ইনডেফিনিট। স্যার আর ডিড ইনডিফিনিট, থাকা মানে কোন টেন্স নির্দেশ করে? পাস্ট পাস্ট ইনডিফিনিট, ইনডেফিনিট, এটা তো আমরা জানি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কার কাছে যাবেন বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি কি কি? অ্যামেজ আর অ্যামিজার। ওকে, অ্যামিজার। আমি একটু দেখি কোনটা কোনটা আছে। এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতে শুধু না, এটা বাদ। এবার আসেন, 2 নম্বর কাজ হয়ে গেলে আমরা কয় নাম্বার দেখি? 3 নাম্বার। 3 নাম্বার মানে কি? ভার্ব 3। থ্রি, এখানে স্পোক আছে, দিস ইজ ভার্ব 2, তাহলে এটা উত্তর হবে না। এইখানে স্পোকেন আছে, এখানে স্পোকেন আছে, ঠিক আছে? এবার একটু খেয়াল করবেন, ইংলিশ ইজ স্পোকেন ওয়েল টু হিম নাকি বাই হিম বলেন কোনটা? তার দ্বারা বলা হচ্ছে না, তাহলে টু হিম কেন হবে? উত্তর কোনটা হবে? বাই হবে, বাই হিম। কথা বুঝতে পারলাম কিনা কেন সি নাম্বারটা হলো? আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, তাহলে বুঝতে পারবো। এই বড় প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেখেন। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কি আছে? why was such a letter written by your brother, এটা প্যাসিভে আছে, এটা একটু পরে দেখাই, আগে এটা দেখি। আমি এটা এখনই দেখাবো। 14 নাম্বারটা দেখি, এখানে কি আছে? ডিড আছে, ডিড মানে ভার্ব 2, তাহলে কোন টেন্স আছে বলেন তো? পাস্ট। লাস্ট তাহলে কার কাছে যাবেন? ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি কি লাগবে? অজয়ের, আসলে আমরা খুঁজি, ওয়াজ ওয়ার নাই, ওয়াজ ওয়ার নাই। এখন আবার অনেকে বলবে স্যার এই যে ওয়াজ আছে না, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তো ওয়াজটা সাবজেক্টে কই থাকা লাগবে? আগে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানে অক্সিলারিটা সাবজেক্টে কোথায় থাকবে? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স মানে অক্সিলারিটা সাবজেক্টের আগে। এই দুটো বাদ। এবার দেখেন, এই দুটো দেখেন, ওয়াজ আছে, এটাতে ওয়াজ আছে। এবার একটু দেখি, আমাদের 2 নাম্বার কাজ হয়ে গেলে আমরা কয় নাম্বার কাজ বিলাই? 3 নম্বর, 3 নাম্বার ভার্ব 3। বলেন তো শুধু ফিনিশড হবে নাকি টু বি ফিনিশড হবে? শুধু ফিনিশড, শুধু ফিনিশ, কারণ টু বি হবে এরকম কিছু আমরা পড়ি নাই। এই যে উত্তর হয়ে গেল। এবার আসেন এটা দেখি। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা করছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ, তাহলে আমরা কিভাবে সিরাজগঞ্জ থেকে ঢাকা যাইতে হয় সেটা শিখলাম। এবার তো আমরা ঢাকা থেকে মানে কিভাবে আবার সিরাজগঞ্জে ফিরবো, মানে প্যাসিভ থেকে আবার কিভাবে অ্যাক্টিভে ফিরবো, তার উল্টা কাজটা করলেই হয়। কথা কি বুঝতে পারছি কিনা স্যার? জি আচ্ছা, Yes, একটু sir. খেয়াল করবেন, ওয়াজ রিটেন আছে, ওয়াজ রিটেন মানে কন্টিনিউয়াস প্লাস ভার্ব, মানে কন্টিনিউয়াস এর অক্সিলারি প্লাস ভার্ব 3 আছে, তার মানে কন্টিনিউয়াস এর অক্সিলারি যেহেতু এখানে আছে, তাহলে আমরা কার কাছে ফিরে যাবো বলেন তো? আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস এর কাছে আসতাম, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটের কাছে ফিরে যাবো। এবার একটু বলেন তো, পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্ব 2। পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব 2। এবার একটু খেয়াল করেন, পাস্ট ইনডিফিনিট মানে যদি ভার্ব 2, এখানে কি হ্যাড আসবে? এখানে কি হ্যাজ আসবে? কথা বলেন। আসবে না, না, আসবে না, এখানে তো ডিড কোনো আসবে, অক্সিলারি নেই, তাহলে এটা তো বাদ। আর যখন পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি, তো আমরা জানি পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি থাকে না, তখন সেখানে অক্সিলারি হিসেবে আমরা কাকে ব্যবহার করি বলেন? ডিড কে, তাহলে এইটা উত্তর হবে। ধরতে পারছি স্যার, এটা আমরা জাস্ট প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি। আসলে আরো দু একটা প্রশ্ন সলভ করে আস্তে আস্তে বুঝতে পারবো। ও হু হুম চলে আসছে, আমরা এই প্রশ্নটা সলভ করি, তারপর আমরা হু হুমে চলে যাব। এটা দেখেন,
ডু আছে, কোন টেন্স নির্দেশ করছে বলেন তো? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট কার কাছে যাবেন তাহলে? Present প্রেজেন্ট continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অক্সিলারি কি কি? এম ইজ আর খুঁজে বের করেন কোনটায় আছে। এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে না, এটা বাদ। খুব সহজ টু এটা, হবে ননের পরে উইথ বসে না, ননের পরে বাই বসে না, উত্তর হবে টু। ধরতে পারছি কিনা? আসেন আমরা জি স্যার হু হুম শিখবো। মনে রাখবেন, হু থাকলে কি আনতে হয়? বাই বাই হুম। আর হুম থাকলে কি আনতে হয়? হু। হু আসেন খুব সহজ করে দিচ্ছি, মনে রাখবেন এইটা হচ্ছে কোয়ারেল উইথ জিএফ, মানে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া। আর এটা হচ্ছে কোয়ারেল উইথ বউ, ওয়াইফ, মানে হচ্ছে বউয়ের সাথে ঝগড়া। একটা হচ্ছে জিএফ আর একটা ওয়াইফ। আচ্ছা বলেন তো, আপনার গার্লফ্রেন্ড যদি রাগ করে চলে যায়, তাহলে আপনি তার কাছে যদি সরি বলবেন, তার কাছে নাকি তার বাপ মার কাছে সরি বলবেন? তার তার আপনার কাছে বয়ফ্রেন্ড, তার কাছে সরি বলবেন, কারণ আপনি প্রেম করতেছেন, এটা তো জানাই না মানুষ। জানলে তো আপনাকে পিটানো শুরু করবে যে এই তোমরা প্রেম করো, এটা তো জানতামই না, আসো তোমাদেরকে দেখে দিচ্ছি। তো যাই হোক, সো ওইটা ব্যাপার না। আমরা যদি ওয়াইফের দিকে যদি খেয়াল করি, যদি ওয়াইফের সাথে ওয়াইফ রাগচাক করে দেখা করলো, বাপের বাড়ি চলে গেছে, তখন কার কাছে ক্ষমা চাইতে হবে বলেন? শুধু ওয়াইফের কাছে চাইলে সব হবে? পরিবারের কাছে তখন না সবার পরিবারের পরিবারের কাছে কাছে, সবার কাছে ক্ষমা চাইতে হবে যে না, আমার এভাবে ভুল হয়ে গেছে, আরেকবার সুযোগ দেন, এরপরে আর করবো না, এরকম একটা ব্যাপার স্যাপার। সো হবে। সো আমরা একটা দেখেছি শুধু গার্লফ্রেন্ডের কাছে ঝগড়া, মানে গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা। আর একটা ওয়াইফের ক্ষেত্রে আমরা দেখছি সবার কাছে ক্ষমা চাওয়া। এই ব্যাপারটা কিভাবে ঘটে সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা, হু ইজ কলিং ইউ, একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে দিলাম, whom have you done it, এটা প্রশ্ন লিখলাম। আচ্ছা, তো ঝগড়া যেতে হয়ে গেছে, তাদেরকে আমরা আলাদা করে দিলাম, ঝগড়া হয়ে গেছে, তার মধ্যে আলাদা হয়ে গেল। তো এই যে হু আছে, হু থাকলে কি হয় বলেন তো? বাই হুম By whom? লিখলাম বাই হুম, ডান। এবার আমাদের স্বাভাবিক যে ভয়েসের যে নিয়ম সেটা আমরা ফলো করি। অবজেক্টকে আমরা কি করি? সাবজেক্ট Subject. 2 নাম্বার, কন্টিনিউয়াস টেন্স আছে, কন্টিনিউয়াস অক্সিলারি ব্যবহার করব। আবার বলেন না স্যার এখানে ইজ আছে, এখানে আর দিলেন কেন? ইউ এর পরে কি ইজ বসে? না And স্যার ইজের সমক্যাটাগরি কি আছে? আর are আমরা আর ব্যবহার করছি। আর কন্টিনিউয়াস থাকলে অতিরিক্ত কি আনতে হয়? being. বি। 3 নাম্বারটা কি? কল্ড বি3 Called. দেখেন তো Called. এখানে কি কোনো সাবজেক্ট আছে স্যার? না স্যার না, অবজেক্ট করিনি। আর অবজেক্ট যেহেতু করিনি, তাহলে আমার প্রিপজিশন লাগবে? লাগবে না। এই জন্য আমরা না 4 স্যার নাম্বার এবং 5 নাম্বারে কাজ করিনি। মূলত সেই কাজটা শুরুতে হয়ে গেছে। মূলত সেই কাজটা কোথায় হয়ে গেছে স্যার বলেন? শুরুতে। শুরুতে শুরুতে সেটা হয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা সেখানে যাচ্ছি না, আমরা একটু সামনের দিকে যাই। এখন একটু খেয়াল করেন, এইখানে ঝগড়াটা হয়েছিল কার সাথে? তো স্যার গার্লফ্রেন্ডের জিএফ সাথে। এই যে গার্লফ্রেন্ডের সাথে। তাহলে শুধু গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাও, তার মানে শুধু অক্সিলারি আপনার সাহায্য করে, আপনার গার্লফ্রেন্ড আগে আসবে, আপনার By প্রেমিকা whom আগে আসবে। are you? আর ঠিক আছে, তাহলে এখানে শুধু আরটাকে আগে আনবেন, আর। তাহলে গার্লফ্রেন্ডের সাথে যখন ঝগড়া হবে, তখন শুধু গার্লফ্রেন্ডকেই সাথে নিয়ে আসবেন, মানে শুধু অক্সিলারিকে আগে আনবেন। কথা বুঝতে পারছি? তাহলে হু জি স্যার থাকলে হু বাই হুমের ক্ষেত্রে শুধু অক্সিলারিকে আগে আনতে হয়। এইটা একটু দেখেন, এখানে ঝগড়া, তাহলে হুম থাকলে কি হয়? হু হু। ওকে, এবার স্বাভাবিক নিয়মে চলে যাই। 1 নাম্বার ইট, 2 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট আছে হ্যাড ডান, তাহলে কোথায় চলে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। 3 নাম্বারটা কি? ডান ভি3। 4 নাম্বারটা লাগবে, কারণ এখানে সাবজেক্ট আছে, তাহলে বাই বাই ইউ। ইউ তাহলে 4, 5। এবার দেখেন, এবার ঝগড়াটা হচ্ছে কার সাথে? বইয়ের সাথে তাহলে এইবার সবাইকে ওর ডেকে নিয়ে সাথে। আসতে হবে, সবার কাছে ক্ষমা দিতে হবে, তার মানে পুরো ভার্বটা ডেকে নিয়ে আসতে হবে এখানে। এখানে আমরা শুধু অক্সিলারি Has ভার্বকে নিয়ে আসছিলাম, কারণ শুধু মেয়ের সাথে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল এই জন্য। কিন্তু এখানে বউয়ের সাথে যদি ঝগড়া হয়েছে, পুরোটাকে টেনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি দিব বলেন? হু হ্যাজ হ্যাজ বিন বিন ডান, এইটুকু ভেবে আমি মুছে দিচ্ছি। এই হু হ্যাজ বিন ডান ইট বাই ইউ। ধরতে পারছি কিনা স্যার, কথা বলেন জি স্যার। স্যার ওকে, দেখি আমরা কতটুকু ধরতে পারছি। দেখেন, প্রথমে কথা হচ্ছে হু থাকলে কি হয়? স্যার বাই হুম whom. নাই, নাই বাদ, এটা আছে, এটা আছে, হবে ডান। এবার একটু দেখেন, উইল আছে, তাহলে উইল বি হবে, এটাতেও আছে, এটাতেও আছে, দুটাতে আছে। বলেন তো দেখি কোনটা সঠিক, সি না ডি? See.
এইখানে ঝগড়াটা স্যার হচ্ছে সি ভিএফ হবে এর সাথে, তার মানে জি শুধু বুঝতে অক্সিলারিটা পারছি। আগে আসবে, তাহলে এই যে অক্সিলারি আগে আসছে, কিন্তু এটা তো আগে আনে নাই, এই জন্য এটা হবে না। ধরতে পারছি? আসলে জি আরেকটা প্রশ্ন স্যার সলভ করে তাহলে ধরতে পারবো আরো ভালো। আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, এই প্রশ্ন দেখেন, হু থাকলে বাই হুম, প্রত্যেকটাতে বাই হুম আছে। আমরা ওপেন দেখতে পাচ্ছি, ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কার কাছে যাব? পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস কে কে আছে? ওয়াজ ওয়্যার ওয়াজ হয়, তাহলে আমরা was একটু were দেখে খুঁজে বের করি যে ওয়াজ হয় কোনটাতে আছে। এটাতে না, এটা বাদ, এটাতে না, এটা বাদ, এইটাতেও আছে আবার এটাতে আছে, দেখি কোনটা উত্তর হয়। বলেন তো, ওয়াজ আছে 2 নম্বর কাজ, এবার 3 নম্বর কাজ কি বলেন? স্যার ভি ভার্ব থ্রি থ্রি। হবে তাহলে এখানে বি প্লাস ভার্ব থ্রি আনা হয়েছে, এখানে শুধু ভার্ব থ্রি আনা হয়েছে। আমরা কি বি প্লাস ভার্ব থ্রি আনার কথা কখনো বলেছি? না স্যার না স্যার তাহলে শুধু উত্তর বি ভাবছি হবে। পরেরটা দেখেন, হুম আছে, বোঝার চেষ্টা করেন, হুম আছে তাহলে হু হবে, সবগুলোতে হু আছে। এবার দেখেন ডিড আছে, কোন টেন্স? স্যার পাস্ট ইনডিফিনিট কার কাছে যাবেন? পাস্ট past continuous কন্টিনিউয়াস কি কি আছে পাস কন্টিনিউয়াসে? ওয়াজ ওয়্যার তাহলে আমরা খোঁজার চেষ্টা করব। ওয়াজার আছে, ওয়াজার আছে, এটাতে নাই, এটাতেও নাই, বাদ। তাহলে আমার বি আর ডি শুরুতে বাদ। এবার এ আছে, এর মধ্যে উত্তর নিব। একটু খেয়াল করেন, কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা বিং আনি, কিন্তু ইনডিফিনিট টেন্সে থাকলে কি আমরা বিং আনি? না স্যার না স্যার না। তাহলে এই যে উত্তর, এটা হয়ে গেল, আর কিছু দেখার দরকার হলো না। স্যার আমরা কি হু হুম বুঝতে পারলাম কিনা? জি স্যার জি স্যার স্যার আসলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সটা দেখি, এটা অনেক সহজ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আপনি সবসময় মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে, অথবা কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে, এবং লেট শেষে ফুল স্টপ থাকে। তো এখানে আপনার কাজটা হচ্ছে, ভার্ব দিয়ে শুরু হলেও লেট, লেট দিয়ে শুরু হলেও লেট, তাই লেট থাকলেও লেট, না থাকলেও লেট। কথা বুঝতে পারছি? লেট জি স্যার থাকলেও লেট, আবার বলেন না থাকলেও না থাকলেও লেট লেট। ওকে, আচ্ছা। আর নেগেটিভ সেন্টেন্স হলে কি দিবেন বলেন? নেগেটিভ হলে, লেট নট হ্যাঁ, নেগেটিভ হলে লেট নট, লেট নট। আসেন আমাদের মূল নিয়মে ফিরে যাই। যেমন আমরা যদি দেখি ক্লোজ দ্য ডোর, তো প্রশ্ন, লেট আছে নাকি নাই? নেই না থাকলেও লেট, নেই স্যার থাকলেও লেট, শেষ। এবার আমাদের 1 নম্বর কাজটা কি বলেন? দ্য ডোর। ডোর 2 নম্বর কাজ, ইম্পারেটিভ সেন্টেন্সের 2 নম্বর কাজটা করা খুব সহজ। এখানে সবসময় বি বসে, এখানে সবসময় কি বসে? বি বি বি, বসে এটা বসে। তার মানে অন্য অন্য জায়গায় আমাদের যে অক্সিলারি নিয়ে যে ঝামেলাটা ছিল, এখানে ওই ঝামেলাটা নেই। কথা কি বুঝতে পারছি? 3 নম্বরটা কি জি হবে স্যার বলেন? 3 নম্বরটা কি হয়? ভি অ্যাজ থ্রি ইউজুয়াল, ক্লোজড, শেষ। ক্লোজড আমরা যদি লিখি লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, খেয়াল করবেন লেট আছে নাকি নাই স্যার? স্যার আছে আচ্ছা আছে, লেট। আচ্ছা, 1 নম্বর কাজটা কি? দ্য স্যার ওই যে দ্য ওয়ার্ক ওয়ার্ক। 2 নম্বর কাজটা কি? বি। প্রেজেন্ট 3 নম্বর কাজটা কি? ডান। ভি থ্রি এরপরেও ডান দেখেন একটা জিনিস থেকে যাচ্ছে, মি, তাহলে ওটাকে লিখবো। তাহলে 4 নম্বর দিব বাই বাই। এবার বলেন, মি থাকলে কি আপনি এখানে আই লিখবেন? না স্যার মি মি লিখবো কেন? লিখবো আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভের সাবজেক্টিভ ফর্ম। আমরা মি আছে স্যার মি এখানে লিখে তো দিব। কেন? অবজেক্টিভ হিসেবে মি বসবে আছে মি লিখে দিব, কেন বলেন তো স্যার? কারণ প্রিপজিশনের পরে সবসময় কি বসে? অবজেক্ট হ্যাঁ, এই জন্যই আমরা এখানে এটা বসাই, এই জন্য ওই কথাটা আমি সবাইকে বলি। নাহলে তো আপনি এখানে এসে প্রশ্নই করতেন যে স্যার আই থাকলে মি দিছিলাম, তাহলে মি থাকলে কি দিব? আই দিব। আই দিব এটা তো স্বাভাবিক প্রশ্ন। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, সেটি হচ্ছে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু আনতে হয়। কি আনতে হয়? ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমি যদি বলি, এখানে স্টার দিয়ে লিখে রাখবেন, প্লিজ হেল্প মি, বলেন তো তাহলে উত্তরটা কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এই যে প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে হেল্প মি। ক্লিয়ার স্যার? তো আসেন আমরা একটু প্রশ্ন সলভ দেখি। ডু নট আছে, তাহলে কি হবে? লেট নট, লেট নট, লেট নট, লেট নট। এবার 1 নম্বর, দ্য ডোর আছে, তাহলে দ্য ডোর হবে, নাই, বাদ। এই যে বি আছে, ক্লোজড এখানে সবসময় বি হয়, এটাতে আছে, এটাতে নাই, এটাতে নাই, এটা উত্তর। ধরতে পারছি? এটা দেখেন, জি জি স্যার ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট দিয়ে করতে হবে, এটাতে নাই, এটাতে নাই, এটা বাদ, এটা এটা উত্তর হবে। তাহলে একটু দেখি, এটা আছে, অবজেক্ট আছে, বি আছে, এটাতে নাই, এটা উত্তর। ধরতে পারলাম কিনা স্যার? জি স্যার আরেকটা দেখি, এটা দেখি, হেল্প দ্য পোর, লেট থাকলেও লেট, না থাকলেও লেট।
একটাতে আছে, বাকিগুলো বাদ। বাই মি এ শার্ট, লেট 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 লেট। এখানে আমরা 2 নম্বরে সবসময় বি নিয়ে আসি। পি আছে, বি আছে, বি আছে, নাই, বাদ। আচ্ছা, এবার আমরা যদি দেখি ভি থ্রি আছে, ভি3 আছে, ভি3 আছে। ওকে, এরপর একটু খেয়াল করেন, অবজেক্টের সাবজেক্ট এ শার্ট আছে, এখানে শুধু শার্ট, বাদ। এ শার্ট আছে, এটা উত্তর হতে পারে, তাহলে এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে। এবার একটু খেয়াল করেন, এ শার্ট ফর মি নাকি বাই মি, আমার জন্য কিনছে না, তাহলে ফর মি অতিরিক্ত বিভৎসের এসেছে। এই কোনটা উত্তর দিলাম আমরা? এটা তো উত্তরই হবে না, সরি ফর দ্য মিস্টেক। উত্তর কোনটা হবে স্যার? এটা। The form. তো এখানে এই অংশটাকে উজ্জ্বল রাখা হয়েছে, এখানে আপনি চাইলে লিখে দিতে পারতেন ফর মি। কথা কি বুঝতে পারছেন স্যার? বাই মি না হয়ে ফর মি কেন হয়েছে বুঝতে পারছেন? আমার দ্বারা না, আমার জন্য কিনেছে। আচ্ছা, তো এ আর সি তো প্রশ্ন। সেম এই এ আর ধরনের, সি সেম অপশন না? সরি, এ আর এ আর সি সি নাম্বার ও এ আর সি সেম অপশন আছে, তাহলে জি দুটোই স্যার, বি উত্তর। নাম্বারটা তো সম্ভবত ভুল হ্যাঁ, বি ভুল নাম্বার করে সম্ভবত টাইপ ভুল না, ভুল, এখানে এ শার্ট হবে। তো আমরা বি নাম্বারকে এ সঠিক শার্ট করে দিচ্ছি, বি নাম্বারকে সঠিক করে দিই। হ্যাঁ, শুধু এখানে একটা এ দিয়ে দিই, তাহলে এটা বেশি এ সঠিক। দিলে সঠিক। আচ্ছা, হোয়াটএভার। আসেন, এই যে কোয়াসি প্যাসিভের প্রশ্নগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। এইগুলোর প্রশ্ন প্যাটার্ন সবসময় এরকম হয় যে হানি টেস্ট সুইট, তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দেখেন, রাইস সেল সিফ, রাইস ইজ সিফ হোয়েন ইজ টেস্টেড। কথা কি বুঝতে পারছি? জি স্যার। Ji sir. আচ্ছা, তাহলে শি লুকস বিউটিফুল, লেখেন তো স্যার এটা কি হবে? শি লুকস বিউটিফুল, দেখি কে কে বলতে পারে, বলেন। শি She ইজ is beautiful when looked at. She is beautiful when she was Look, She was. looked। তারপর সে তখনই সুন্দর যখন তাকে দেখা হয়। এসব বাউতাবাজি ভয়েস চেঞ্জ, এসব ভয়েস চেঞ্জ আমাদের শেখার দরকার নেই। পরীক্ষা মূলত এই দুটো আসে, আপনি এই দুটো জানলেই হবে। কথা বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে, এই হচ্ছে কথা ছিল আমাদের, মোটামুটি আমরা শেষ করেছি। আর কোনো কথাবার্তা নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো নেব, আদারওয়াইজ আমরা এখানে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিজানুর রহমান। আসসালামু আলাইকুম।